রজনী দেবীর গ্রাম পলাশপুর। তবে বহুদিন হয়েছে তিনি তার পরিবারের সঙ্গে শহরে এসে উঠেছেন। তার স্বামী মনোরঞ্জন বাবু আগে গ্রামে কাপড় সেলাইয়ের কাজ করতেন, কিন্তু দিনের পর দিন ব্যবসার অবস্থা খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের জীবনযাত্রাও কঠিন হয়ে ওঠে, যার ফলে তারা গ্রামের বাড়ি ছেড়ে শহরে এসে বসবাস শুরু করেন। কিন্তু দুই মেয়ে এবং নিজেরা 4 জনের পেট চালাতেও খরচ সামলাতে তারা নাজেহাল হয়ে ওঠেন। প্রথমে মনোরঞ্জন বাবু শহরে একটি 1 কামরার ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। রান্নাঘর বলে আলাদাভাবে কিছুই ছিল না। দেখতে দেখতে প্রায় 10 বছর কেটে যায়। মনোরঞ্জন বাবুর অবস্থা আগের মতো একই থেকে যায়। কোন রকম সেলাই করে তার এবং তার পরিবারের পেট চলত। এরই মাঝে হঠাৎ রজনী দেবীর টাইফয়েড ধরা পড়ে। বড় মেয়ে খুশির রান্নাঘরে সবার জন্য রান্না বান্না করে। এমন সময় তার ছোট বোন মিষ্টি সেখানে জল খেতে যায়। জল নিতে গিয়ে তার হাত থেকে র্যাকে রাখা লবণের কৌটোটা পড়ে যায় এবং কৌটের লবণ চারিদিকে ছড়িয়ে পড়ে। এই, তুই কি কানা হয়ে গেছিস? দেখতে পাচ্ছিস না আমি এখানে আগে থেকে রান্না করছি? তোকে এক্ষুনি এখানে এসে আমার কাজের মাঝে ঝামেলা করতে হবে? সব নুন ফেলে দিলি তো, এবার নিজেই জায়গাটা পরিষ্কার করবি। দিদি, তুই এত চেঁচাচ্ছিস কেন? আমি কি ইচ্ছে করে ফেলেছি নাকি? আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি তো শুধু জল খেতে এসেছিলাম। 10টা মিনিট অপেক্ষা করলে তুই কি তেষ্টায় মরে যেতিস? একে তো পায়রার খোপের মতো বাড়ি, তার ভেতরে আবার খানিকটুকু রান্নাঘর। এখানে একজন ভালো করে বসতে পারা যায় না? আবার উনি এসেছেন আমার কাজ বাড়াতে। আগে তুই পরিষ্কার কর, তারপরে জল খেতে পাবি। কি হলো, তুই জলের বোতল নিয়ে নিচ্ছিস কেন? আমাকে এক্ষুনি জল দে বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এভাবে দুই বোনের মধ্যে ঝামেলা শুরু হয়। তখন রজনী দেবী বিছানা থেকে ধীরে ধীরে উঠে বিরক্ত মুখে বলেন, আরে তোরা এভাবে ঝগড়া করছিস কেন রে? তোরা কি আমাকে একটু শান্তিতে ঘুমাতেও দিবি না? দেখতেই তো পাচ্ছিস কদিন ধরে কত ভুগছি। তোদের কি প্রাণে একটুকু দয়া মায়া বলে কিচ্ছু নেই? যে মাটা অসুস্থ, নিজের একটু মিলেমিশে কাজ করে নি, তা না। দেখো না মা, আমি জল খেতে গিয়ে নুনের জায়গাটা ফেলে দিয়েছি, সেজন্য আমাকে দিদি কেমন করছে। এতে আমার কি দোষ বলো তো? না না, তোর দোষ নেই, সব দোষ তো আমারই। ইঁদুরের গর্তে আমি কষ্ট সৃষ্টি করে রান্না করছি, তারপরে উনি আমার কাজ বাড়িয়ে দিয়ে এখন মায়ের কাছে গিয়ে নালিশ করছেন। এমন দুটো থাপ্পড় মারবো না, এক্ষুনি সোজা হয়ে যাবি, বুঝেছিস? এই, আমি এই রান্নাঘরে না 10 বছর কাটিয়েছি, আর তোদেরকে মানুষ করেছি। তুই একদিন রান্না করতে বসে এত রকম কথা বলছিস? শোন, তোর যদি এত কষ্ট হয় তাহলে তুই ছেড়ে দে, তোকে রান্না করতে হবে না। শ্বশুর বাড়িতে যখন বড় রান্নাঘর পাবি তখন সেখানে আরাম করে গিয়ে রান্না করবি। হ্যাঁ মা, শ্বশুর বাড়ি এমন দেখে দিও যাতে রান্না করতে করতে ওখানেই ও ঘুমিয়ে যায়। বাড়ি ছোট হই হোক, রান্নাঘর যেন ইয়া বড় হয়। সে তো অবশ্যই, আমি বিয়ে করার আগে না শ্বশুর বাড়ির রান্নাঘর দেখবো। রান্নাঘর যদি বড় না হয় আমি সেই বাড়িতে বিয়েই করব না। এভাবেই দেখতে দেখতে আরো 2 বছর কেটে যায়। একদিন রজনী দেবীর গ্রাম থেকে একটি চিঠি আসে। তিনি দেখেন চিঠিটা তার বোন হেমলতা পাঠিয়েছে। রজনী দেবী চিঠি খুলে পড়তে বসেন। দিদি, কেমন আছিস? আশা করি ওখানে সবকিছু ঠিকঠাক চলছে। আমি তোর জামাইবাবু আর সৌমেন এখানে ভালোই আছি। তোর সঙ্গে কিছু জরুরি কথা আছে বলে চিঠিটা লিখছি। তোর মনে আছে আমাদের গ্রামে বিনোদ বাবু বলে একটা লোক কাপড় বিক্রি করত? সে এখন অনেক বড় ব্যবসায়ী হয়েছে। শ্বশুর বাড়ি 100 বিঘা সম্পত্তি পেয়েছে। সেই 100 বিঘার উপরে নিজের বসত বাড়ি তৈরি করেছে। এখন তার ছেলে রকি বিয়ের উপযুক্তও হয়েছে এবং সেই জন্য তারা সুন্দরী পাত্রী খুঁজছে। আমি তাদেরকে খুশির কথা বলেছি, ওদের কোনো দাবি নেই, পাত্রী সুন্দরী হলেই হবে। তোরা যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আয়, না হলে এরকম পাত্র বেশি দিন অপেক্ষা করবে না। ইতি তোর বোন হেমলতা। চিঠি পড়ে রজনী দেবীর সঙ্গে সঙ্গে বাড়ির সবাইকে এই খবর দেন এবং পরের দিনই তারা গ্রামের জন্য রওনা দেন। গ্রামে এসে পাত্রের বাড়ি যাওয়া হয়। দেখাশোনা এবং বাকি সমস্ত কাজকর্ম খুব তাড়াতাড়ি হয়। কিছুদিনের মধ্যেই খুশি এবং রকির বিয়ে হয়ে যায়। বিয়ের পরের দিন খুশির শাশুড়ি বন্দনা দেবী এবং ননদ রিম্পা তাকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখায়। এই দেখো বৌদি, 100 বিঘা জমির উপরে আমাদের এই রাজমহলের মতো বাড়ি। এদিকে মেন গেট আর ওদিকে বাইরে যাওয়ার রাস্তা। দক্ষিণ দিকে সমস্ত চাষবাসের কাজ হয়, আর এখান থেকে তুমি দূরের ওই পাহাড় ভালোভাবে দেখতে পাবে। আরে বাহ, এই জায়গাটা তো খুব সুন্দর, পুরো গ্রামের দৃশ্য এখান থেকেই দেখা যাচ্ছে। আচ্ছা রিম্পা, তুমি তো আমাকে সব জায়গা দেখালে, কিন্তু রান্নাঘর তো দেখালে না। এখানে রান্নাঘর কোথায়? রিম্পা, এবার তুই বৌদিকে নিয়ে না রান্নাঘরটা দেখিয়ে আন। যত যাই হোক, বাড়ির বইয়ের মূল ঠিকানা তো রান্নাঘরই হয়। সারাদিন তো ওখানেই কাটবে। আমি একটু নিচের ঘরে যাচ্ছি, আমার কোমরে না খুব ব্যথা করছে, একটু আরাম করতে হবে রে।
এরপর রিম্পা তার বৌদিকে নিয়ে প্রায় আধ ঘন্টা হেঁটে একটি বড় ঘরের কাছে এসে হাজির হয়। সেই ঘরটি 1 বিঘা জমির উপরে তৈরি ছিল। এত বড় ঘর খুশি আগে কখনোই দেখেনি। ঘরের ভেতরে প্রবেশ করে রিম্পা তাকে বলে, এ নাও বৌদি, তোমার স্বাদের রান্নাঘর। পুরো 1 বিঘা জমির উপরে আমাদের এই রান্নাঘরটা আছে। কতটা বড় দেখতে পাচ্ছ তো? তুমি এখানে আরাম করে হাত পা ছড়িয়ে রান্না করতে পারবে। খুশি বড় বড় চোখ করে সারা রান্নাঘর ঘুরে বেড়ায়। সে যতই জায়গাটাকে দেখছিল ততই অবাক হয়ে যাচ্ছিল। রান্নাঘরের একপাশে সারি সারি চাল, গম এবং অন্যান্য সর্ষের বস্তা রাখা আছে। তার পাশে তিল, গুড়, মিছরি, চা, মশলাপাতি, তেল সমস্ত কিছুই। অন্যদিকে সারি বেঁধে সবজি স্তূপ করা। খুশি যেদিকেই তাকাচ্ছিল সেদিকেই জিনিসপত্রের মেলা। অনেকটা এগিয়ে এসে দেখে বড় বড় দুটো গ্যাস ওভেন রাখা। এছাড়াও যেগুলো তার দরকার পড়বে সেরকম অন্যান্য জিনিসপত্রও ভর্তি ছিল। আরে বাপরে, এটা তো রাজা মহারাজাদের শাহী পাকশালা বলে মনে হচ্ছে। বাড়িতে 8 জন মেম্বার, তার জন্য এত বড় রান্নাঘর। এখানে যেসব সামগ্রী রাখা আছে তা তো সারা বছর ব্যবহার করলেও শেষ হবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ বৌদি, এখানে অনেক বেশি বেশি করে রাখা আছে। আর আমাদের জমিতে সবজি চাষ হয়। প্রত্যেকদিন চাষিরা 10 কিলো করে সবজি দিয়ে যায়। যতটা রান্না হয়, বাকি গরু ছাগল এরাই খায়। নাও, এবার আমার কাজ শেষ, তুমি তো এখন রান্না করবে। আচ্ছা, রাত হতে তো এখন অনেক বাকি আছে, একটু দেরি করে রান্না বসালে হয় না? তুমি বরং একটু গরম গরম চা করে ডাইনিং টেবিলে নিয়ে এসো। সবাই মিলে চা খেতে খেতে বাকি গল্প হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি সবার জন্য চা করে নিয়ে যাচ্ছি। রিম্পাকে পাঠিয়ে দিয়ে খুশি সবার জন্য চা করতে বসে। কিন্তু বারবার দৌড়ে দৌড়ে চায়ের সামগ্রী আনতে আনতে তার অনেক দেরি হয়ে যায়। শেষে রিম্পা সবার জন্য চা তৈরি করে ফেলে এবং মনে মনে বলে, বাপরে বাপ, এত বড় রান্নাঘর, একটা জিনিস আনতে গেলে ওদিকে চায়ের জল ফুটে ফুটে কমে যায়। এতক্ষণ পরে ফাইনালি চা কমপ্লিট হয়েছে বাবা। এবার আমি গিয়ে সবাইকে আমার হাতের তৈরি গরম গরম চা পরিবেশন করব। শ্বশুর বাড়ির প্রথম চা। এমনিতে তো আমি চা মোটামুটি ভালোই করি। আশা করি এখানে সবাই আমার চা খেয়ে খুব সুনাম করবে। মনের মধ্যে এই আশা নিয়ে খুশি চায়ের কাপে চা ঢেলে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। এরপর 15 মিনিট পর সে ডাইনিং টেবিলে এসে উপস্থিত হয়। সবাইকে চা খেতে দিয়ে সে তার চায়ের সুনাম পাওয়ার অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই তার শাশুড়ি বন্দনা দেবী বলেন, এ কি বৌমা, চা তো একেবারে পুরো জল হয়ে গেছে। এইরকম ঠান্ডা চা আমরা কেউ খাই না, বুঝলে? কি বৌদি, আমি এখানে চিপসের প্যাকেট নিয়ে বসে আছি। জানি তুমি আমার জন্য গরম গরম চা করে নিয়ে আসছো। তুমি তো চা খাওয়ার পুরো মুডটাই নষ্ট করে দিলে। এভাবে এক এক করে স্বামী, শ্বশুর, দেওর এবং বাকি ননদ সবাই তার হাতে চায়ের সুনাম করা তো দূরের কথা, উল্টে ঠান্ডা চায়ের জন্য তাকে নানান রকম কথা শোনাতে থাকে। যা শুনে প্রথম দিনই খুশির মন খারাপ হয়ে যায়। সে বলে, আসলে আমি গরম চাই করেছিলাম, কিন্তু রান্নাঘর থেকে ডাইনিংটা এতটা দূরে যেখানে আস্তে আস্তে চা ঠান্ডা হয়ে গেছে। বৌদি, তুমিও না প্রথম দিনই এক্সকিউজ দিচ্ছ। আমরা রোজ এখানে বসেই চা খাই। মা তো প্রত্যেকদিন আমাদের জন্য চা করে আনে, আর সেই চা জিভে দিলে না জিভ পুড়ে যায় একেবারে গরমে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা একটু অপেক্ষা করুন, আমি আবার আপনাদের জন্য গরম গরম চা করে নিয়ে আসছি। এই বলে খুশি আবার তাদের জন্য চা করতে চলে যায়। এইবারে চা করে তাড়াহুড়ো করে আসতে গিয়ে খুশি মাঝ রাস্তায় পড়ে যায় এবং গরম চা তার গায়ে ছিটকে পড়ে। শব্দ শুনে সবাই বাইরে বেরিয়ে আসে এবং খুশিকে বকাবকি করে। কি হলো বৌমা, তুমি তো দেখছি ঠিকভাবে রাস্তাও চলতে পারো না। এই কটা চায়ের কাপ নিয়ে এভাবে পড়ে গেলে কি করে হবে বলো তো? এরপর তো তোমাকে সবার জন্য লাঞ্চ, ডিনার সবকিছুই আনতে হবে। তখন কি করে পারবে? বিয়ের সময় তো তোমার মা বলেছিল তুমি সমস্ত কিছুই পারো। আমাদেরকে রান্না বান্না করে খাওয়ানো তো দূরের কথা, এখন তো দেখছি সামান্য চা করতে গিয়ে তুমি টক্কর খেয়ে পড়ে যাচ্ছ। শাশুড়ির এরকম কথা শুনে খুশির চোখে জল চলে আসে। আরে বাবা, এতে কান্নাকাটির কি আছে বলো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে আর রান্নাঘরে যেতে হবে না। তুমি নিজের ঘরে গিয়ে একটু রেস্ট নাও, আর কোথায় লেগেছে দেখে ওষুধপত্র লাগিয়ে নাও। রান্না আমি করে নেব। এভাবে খুশি সেদিন রান্না করার হাত থেকে মুক্তি পেয়ে যায়, কিন্তু তার মনের মধ্যে একটি ভয় এসে গিয়েছিল সে কিভাবে সবকিছু মেনটেন করবে। সেই নিয়ে চিন্তায় চিন্তায় সে অস্থির হয়ে পড়ছিল। পরের দিন খুশি খুব ভোরবেলা উঠে সবার জন্য রান্না বান্না করে, কিন্তু এই দিনেও ডাইনিং টেবিলে খাবার ঠান্ডা হয়ে যায় এবং তার শ্বশুর স্বামী খাবার না খেয়ে গোডাউনে চলে যায়, যার ফলে শাশুড়ি খুশির উপরে বিরক্ত হন এবং তাকে বকাবকি করেন। আচ্ছা বৌমা, তুমি কি তোমার পায়ের স্পিড একটু বাড়াতে পারো না? এত ধীরে ধীরে হাঁটলে এখানে পৌঁছাতে দেরি হবে না তো কি হবে? আর এভাবে রোজ রোজ বাড়ির লোক খাবার না খেয়ে চলে গেলে বাড়ির কতটা অমঙ্গল হয় তুমি তো জানোই ভালো করে।
খুশি মন খারাপ করে সমস্ত কাজকর্ম সারে এবং নিজের ঘরে বসে বসে চিন্তা ভাবনা করতে থাকে কি করে এই সমস্যা থেকে সে মুক্তি পাবে। এমন সময় তার মা এবং বোনেরা ফোন করে। ফোনে কথা বলতে বলতে খুশি কেঁদে ফেলে আর বলে, মা, আমি অনেক বড় সমস্যায় পড়ে গেছি। তুমি ঠিকই বলতে, রান্নাঘর যত বড় হবে সমস্যা ততই বড় হবে। এখন আমি বুঝতে পারছি তুমি কেন এই কথা বলতে। এভাবে খুশি তার কষ্টের কথা মা এবং বোনকে বলে, যা শুনে মিষ্টি তাকে কিছু উপায় বলে দেয় এবং খুশি আনন্দিত হয়ে ফোন রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন খুশি লোকজন ডেকে রান্নাঘরে একটি বড় ডাইনিং টেবিল ফিট করে এবং সেখানে সুন্দর সুন্দর ফুলদানি দিয়ে ডেকোরেট করে। এরপর সুস্বাদু কিছু খাবার তৈরি করে ওই ডাইনিং টেবিলে সাজিয়ে রাখে। এরপর শ্বশুরবাড়ির সবাইকে দিয়ে সেখানে খেতে বসায়। এত সুন্দর ডেকোরেশন এবং এত সুস্বাদু খাবার পেয়ে শ্বশুরবাড়ির লোকজন খুশির খুব সুনাম করতে থাকে এবং শাশুড়ি, ননদ, বাকিরা এক এক করে তার কাছে ক্ষমাও চায়। বৌমা, আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি এই বাড়িতে নতুন আর তোমার সমস্যা আমরা মেটাতে পারলাম না। তোমার হাতে রান্না এত সুস্বাদু তা তো আজকে না খেলে বুঝতেই পারতাম না। বৌদি, তুমি এখানে ডাইনিং টেবিল সাজিয়ে কিন্তু একটা বুদ্ধিমানের কাজ করেছো। এই বুদ্ধিটা আগে আমাদের মাথায় আসেনি। সত্যি তুমি খুবই স্মার্ট। এভাবেই সবাই তার প্রশংসা করে এবং সেদিনকার পর থেকে খুশি তার শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে ও আনন্দের সঙ্গে বসবাস করতে থাকে। অনিমা দেবী তার 5 ছেলে বিকাশ, সুরেশ, মলয়, সমীর ও অর্ণবের সঙ্গে থাকত। অনিমা দেবীর 5 ছেলে খুবই সামাজিক ও বুঝদার প্রকৃতির ছিল। এদিকে অনিমা দেবী তাদের তুলনায় একেবারেই আলাদা ছিল, কারণ সে একটু অহংকারী প্রকৃতির ছিল আর সে আশপাশের সকলকে তাদের ব্যাপারে বাড়িয়ে বাড়িয়ে বলতো। এমনই একদিন, জানো অঞ্জনা দি, আবার ছোট ছেলেটা বড়ই বোকা। এই সামনের মাসেই ওর ব্যাংকের ম্যানেজারের চাকরি এলো। ও কিনা বলে ব্যাংককে গিয়ে বিজনেস করবে। এখন তুমিই বলো তো, এরকম একটা চাকরি কেউ আবার ছেড়ে দেয়? হ্যাঁ, দিলেই বা তাতে তোমাদের কি এসে যায়? তুমিই তো বললে তোমার বড় 4 ছেলেরা খুব বড় কোম্পানি শেয়ার হোল্ডার। এখন ছোট ছেলে কাজ না করলে তাতে তোমাদের কি এসে যায়? আরে সে আমি জানি, আর আমাদের কোনো অভাবও নেই, কিন্তু তবুও ব্যাংকের ম্যানেজারের চাকরি তো খারাপ নয়। কি জানি বাবা, আমার ছেলেটা তো একটা বেসরকারিতেও জব পাচ্ছে না, আর এখন এর ছেলেরা আবার সরকারি চাকরি ছেড়ে দিচ্ছে। বড় লোকদের সব বড় বড় ব্যাপার। কি হলো অঞ্জনা দি, কি ভাবছো? আচ্ছা ওসব বাদ দাও, এখন একটা কম দামের কাজের লোক খুঁজে দিতে পারবে না? বাড়িতে অনেক কাজ তো, আর যেখানে আমাকে একাকেই সব কাজ করতে হয়। তুমি কি যে বলো না দিদি, এখন আমি তোমাদের এই বড় লোকদের কাজের লোক কিভাবে খুঁজে দেব? আর যেখানে তুমি চাইলে বেশি মাইনে দিয়েও যে কাউকেই কাজে রাখতে পারবে। এই রে মুশকিল করেছে, এ তো দেখছি আমার চালাকি আমারই ভারী পড়ছে। আচ্ছা ঠিক আছে, না হয় ওইসব কথা বাদ দাও। আসলে আমি তো মজা করেই বলছিলাম, কম দামে আমার কি দরকার? আমি তো আগের কাজের মাসিকে 15,000 টাকা বেতন দিতাম। অনিমা দেবীর কথা শুনে প্রতিবেশী মহিলাটি চিন্তায় পড়ে যায় ও সে তখন সেখান থেকে চলে যায়। আসলে অনিমা দেবী তাকে সেদিন মিথ্যা বলছিল। তার ছেলেরা না তো কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ছিল আর নাই বা কোনো সরকারি চাকরি করত। তারা আসলে একটি বেসরকারি কোম্পানিতে অল্প বেতনেই কাজ করত। এরপর অনিমা দিও তার বাড়ির কাজ করতে থাকে। তখন, এ যেন আমারই জ্বালা হয়েছে, সারাদিন আমায় গাধার মতো খাটতে হয়। এখন কম দামে একটা কাজের লোকও পাচ্ছি না। অনিমা দেবী যখন মনে মনে এসব ভাবছিল, ঠিক তখনই তার 5 ছেলে সেখানে এসে উপস্থিত হয় ও তারা বলে, খারাপ লাগবে না আমাকে একে যে এত কাজ করতে হচ্ছে? এই তোদেরকেও বলি হারি, তোরা কি তোদের মায়ের কষ্টটা একটুও বুঝিস না নাকি? হ্যাঁ বুঝি মা, কিন্তু আমরাই বা এখন কি করব? আমরা কি কাজ কাম ছেড়ে তোমার সঙ্গে বাড়ির কাজ করব নাকি? নাকি আমাদের এখন বউ আছে যে তোমার কাজ করে দেবে? বিকাশের কথা শুনে অনিমা দেবীর মাথায় একটি বুদ্ধি আসে ও সে মনে মনে ভাবে, হ্যাঁ ঠিকই তো, আমি যদি এখন এদের বিয়ে দিয়ে দিই তাহলে আমার আর কোনো চিন্তাই থাকবে না, আর আমি ফ্রিতেই কাজের লোক পেয়ে যাবো। কি হলো মা, তুমি কিছু বলছো না কেন? আর আমরা তো তোমায় বলেই রেখেছি যে কেউ বেশি টাকা নেয়নি, কিন্তু তুমি কাজের লোক রাখবে। না, আমি সেটা ভাবছি না, আমি আসলে তোদের বিয়ে দেওয়ার কথা ভাবছি। আর দেখ বাবা, একটা কাজের লোক আমার সেরকম খেয়াল রাখবে না যেরকম বৌমার আর রাখবে।
অনিমা দেবীর কথা শুনে তার 5 ছেলে একটু চিন্তায় পড়ে যায়। এরপর তারা তাদের মায়ের খুশির কথা ভেবে বিয়েতে রাজি হয়ে যায়। আর ঈশ্বরের কৃপায় কয়েকদিনের মধ্যেই শুক্লা, অমৃতা, কৃষ্ণা, মধু ও দীপ্তি নামের 5 মেয়ের সঙ্গে তাদের বিয়ে ঠিক হয়ে যায়। অনিমা দেবী খুবই চালাক ছিল, আর তাই সে যৌতুক পাওয়ার আশায় তার 5 ছেলের বেশ ধনী পরিবারেই বিয়ে ঠিক করেছিল। বিয়ের দিন, কি গো অনিমাদি, তুমি তাহলে শেষে কিনা তোমার ছেলেদের বিয়ে ধনী বাড়িতেই দিলে? শুনেছি তোমার 5 বৌমার বাবারাও নাকি ধনী ব্যবসায়ী। তা দেব না তো কি করব? আমরা কি ওদের তুলনায় কিছু কম আছি নাকি? এখন আমার ছেলেরা ওদেরকে বিয়ে করেছে, এটা ওদের সৌভাগ্য। হ্যাঁ, এরকম হয়। ধনী বাড়ির লোকজনেরা তো ধনী বাড়িই খোঁজে। এখন তো টাকাই সবকিছু, যেখানে আমাদের বাড়ির ছেলেদের কেউ মেয়েই দিতে চাইছে না। হ্যাঁ, তা তো হবেই। এখন বড় লোক বাড়ির মেয়ে নিয়ে আসতে গেলে তো বড় বড় বাতেলা মারতেই হয়। আর তাই তো আজ ঘর ভর্তি যৌতুকও পাবো। হ্যাঁ, এভাবেই সেদিন অনিমা দেবী মনে মনে পরিকল্পনা করতে থাকে, কিন্তু অবশেষে তার পরিকল্পনায় জল পড়ে যায়, কারণ তার বৌমার বাবারা যৌতুকে তাদের কিছুই দেয় না। এদিকে লোকজনের সামনে অনিমা দেবীও তাদের কিছু বলতে পারে না, তাই সে তার বৌমাদের উপর খুবই চটে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন, এই যে বৌমারা, তোমরা কি এখানে ঘুরতে এসেছো নাকি? আমি দেখছি বিয়ের পর থেকে তোমরা রান্নাঘরের দিকে আসতেই চাইছো না। না মানে মা, আমরা রান্না করতে পারি না, আসলে কোনোদিনও রান্না করিনি তো তাই। কি রান্না করতে পারো না মানে? তাহলে এতদিন বাড়িতে কি শিখেছিলে? শুধু বসে বসে গিলেছিলে নাকি? অকম্মের ঢেকি কোথাকার। আর এই যে তোমরা নিশ্চয়ই পারো। না মা, আমিও পারি না, তবে আমি শুধু চাউমিন বানাতে পারি। এখন আপনি যদি বলেন তাহলে আমি চাউমিন বানাবো। এভাবেই সেদিন সকলে যে যার ব্যাপারে বলতে থাকে, যেগুলো শুনে অনিমা দেবী আরো রেগে যায়, কারণ তারা কেউ বা চাউমিন, কেউ বা কফি, অমলেট এসবই বলছিল। এরপর অনিমা দেবী রাগ দেখিয়ে বলে, এই চুপ করো, আমি আর কিছুই শুনতে চাই না। এগুলো কোনো খাবার নয়, বুঝেছো? এগুলো কে মানুষ বেঁচে থাকতে পারে না। এখন তো দেখছি তোমাদের মতো বাজে মেয়েদেরকে বৌমা করাটাই ভুল হয়েছে। তোমাদের থেকে তো একটা কাজের মেয়ের যোগ্যতা অনেক বেশি। মা, আপনি এভাবে বলছেন কেন? আমরা কি বলেছি নাকি যে আমরা কিছুই করব না? হ্যাঁ, কিছু করতে পারি না এটা তো আমরাও মানছি, তাই বলে আপনি আমাদেরকে কাজের মেয়ের সঙ্গে তুলনা করবেন? ওরে বাবা, এ তো দেখছি এদের হাতের থেকে মুখ বেশি চলে। এই আমি কি ভুল বলেছি শুনি? হ্যাঁ মা, আলবাত আপনি ভুল করেছেন। বাড়ির বউদেরকে কাজের লোকের সঙ্গে তুলনা করছেন, এটা কি ঠিক করছেন বলুন? এই চুপ করো, মুখে মুখে তর্ক করতে হবে না। একে কেউ কাজ জানে না, আবার মুখে মুখে কথা। মা, আপনি একটু আমাদেরকে শিখিয়ে দিলেই আমরা ঠিক পেরে যাব, আপনি দেখবেন। কি একেবারে আদিক্ষেতা গো, যেন কচি খুকি। হাতে ধরে সব শেখাতে হবে। কাজ কাম জানো না যখন, তখন তোমাদের বাবারা বিয়ে দিতে গেলেন কেন? এমনিতেও তো সাথে করে টাকা পয়সা আসবাবপত্র কিছুই আনোনি, তার উপর বড় বড় কথা। এভাবেই অনিমা দেবী অযথা চেঁচামেচি করে তাদেরকে অপমান করতে থাকে। অনিমা দেবীর চেঁচামেচি শুনে তার 5 ছেলে বিকাশ, সুরেশ, মলয়, সমীর এবং অর্ণব সেখানে এসে উপস্থিত হয়। তারা এসে সমস্ত কিছুই শোনে এবং বিকাশ বলে, তা মা, তুমি এক কাজ করছো না কেন? তুমি তো একটা কাজের লোক রাখতেই পারো, তাহলে তো আর কোনোই ঝামেলা থাকে না। হ্যাঁ, মানছি তোমার বৌমারা কাজ জানে না, আসলে ওরা তো এরকম কাজ করতে আগে থাকতে অভ্যস্ত নয়, আর ওদের বাড়িতে কোনোদিনই এরকম কাজ কাম করতো না, কিন্তু তারপরেও ওরা কাজ শিখে নিয়ে করতে চাইছে, এটাই তো সব থেকে বড় কথা, তাই না? কাজের লোক রাখার কথা শুনে অনিমা দেবী খুবই রেগে যায় এবং তিনি বলেন, কি কাজের লোক? কাজের লোকের কত টাকা মাইনে জানিস? এখন 8-9 হাজার টাকার নিচে কেউ কাজই করতে চাইছে না, বুঝেছিস? আর কাউকে কম টাকার কাজের লোকের কথা বললেই সবাই হাসাহাসি করে। মা, আমি একটা কথা বুঝি না, লোককে এত সব বাড়িয়ে বাড়িয়ে বলার কি বা আছে শুনি? আমাদের যা আছে তাই অনেক, আর এখন এত বাড়িয়ে বললে লোকজনের তো অন্য ধারণা হবে, তাই না? তাই তারা সেই সুযোগ নিয়ে হাসাহাসি করবে। কিন্তু বাবা, সে তো অনেক টাকা, এভাবে অযথা টাকা নষ্ট করা ভালো নয়। আর মা, তুমি টাকার কথা চিন্তা করো না, ঈশ্বরের কৃপায় তোমার ছেলেদের যেটুকু ক্ষমতা আছে তারা 8-9 হাজার টাকা দিয়ে একটা কাজের লোক রাখতে পারবে, বুঝেছো? হ্যাঁ মা, আপনার ছেলেরা তো ঠিকই বলছে, আপনি চিন্তা করবেন না। আমরা 5 বউ খুব তাড়াতাড়ি সব কাজ তথা রান্না বান্না ঠিক শিখে নেব, খালি একটু কয়েক মাস সময় দিন।
দেখো মা, কিছু সুবিধা পেতে গেলে কিছু বলিদান তো দিতেই হবে। আর এটা তো কিছুদিনেরই ব্যাপার, তাই না? তোমার বৌমারা বলছে যখন কাজ শিখে নেবে তাহলে তো আমাদের সমস্যাই শেষ হয়ে যাবে। এভাবেই ছেলে বউয়েরা বোঝালে অনিমা দেবীর ভুল ধারণা ভাঙে এবং তিনি কাজের লোক রাখতে রাজি হয়ে যান। এভাবেই কয়েক মাস কাটতে থাকে। কাজের লোক রাখার পর কয়েক মাসের মধ্যেই তার 5 বৌমা ধীরে ধীরে রান্নাবান্না তথা বাড়ির সমস্ত কাজই শিখে ফেলে, যেটা দেখে অনিমা দেবীও খুব খুশি হয়ে যান। এতে করে আর কারোরই কোনো অসুবিধা থাকে না। এরপর তারা সকলেই মিলে সুখে শান্তিতে এবং হাসি খুশিতে বসবাস করতে থাকে।